হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আমরা ক্লাস 10 এর যে এনসিইআরটির বায়োলজি ক্লাস কমপ্লিট করছিলাম সেখান থেকে আমরা আজকের এক্সক্রেশন বা রেচনের পার্টটা কমপ্লিট করব, যেটা আমাদের লাইভ প্রসেস যে চ্যাপ্টারটা ছিল। ক্লাস 10 এর বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টার লাইভ প্রসেস ছিল, সেখানে চারটে সেকশন আমি ভাগ করেছিলাম। ফার্স্ট ভিডিও যেখানে ফার্স্ট সেকশন ওয়াইজ ভাগ করেছি নিউট্রিশন পুষ্টি, সেকেন্ডে যেরকমে ওই রেসপিরেশন, থার্ডে যেরকমে ট্রান্সপোর্টেশন, আর ফোর্থ চলে আসছে এক্সক্রিশন। এখন এক্সক্রিশন চ্যাপ্টার শুরু করার আগে যেখানে বলবো যে এটা অ্যাকচুয়ালি রিচন। তো এটার মাধ্যমে আমি আমার এনসিআরটির ক্লাস 10-এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করব, যেটা অ্যাকচুয়ালি লাইভ প্রসেস। এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে এরপরে আমি ক্লাস 10-এর যেটি ফিজিক্সের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম, এই দুটো চ্যাপ্টার যেটা আছে ফিজিক্সের, দুটো চ্যাপ্টার আমি আলাদা আলাদা সেকশনে ভাগ করে কমপ্লিট করব, কারণ এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের। যেহেতু আমরা একটা না ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, যা একটুখানি জাস্ট টেস্ট চেঞ্জ করার জন্য আমি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা শুরু করবো, এবং সেটার আমি বিভিন্ন যেমন আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে 10টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো রিসেন্ট এক্সামিনেশন, বিশেষ করে এএলপি টেকনিশিয়ান আর তোমার গ্রুপ ডি 2022 এসেছিলো, সেরকম যেমন 10টা করে কোশ্চেন করাচ্ছে, সেইটা আগে এই টোটাল টেক্সট কমপ্লিট করানোর সাথে সাথে যেমন যেগুলো করাচ্ছি সেটা করাবো। এইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রত্যেকটা টপিকের বিগত বছরের কোশ্চেন্সগুলো যেগুলো এসেছিলো সেগুলোর উপরেও এবং কোশ্চেন করাবো, এবং চেষ্টা করব সাবজেক্ট ওয়াইজ, যখন এই সাবজেক্টগুলো কমপ্লিট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন এক্সামের কোশ্চেনগুলোকে কমপ্লিট করানো। ওকে, তাহলে যে 25 মার্কসের যে আমরা টার্গেট নিয়ে এগোচ্ছি, সেখানে আমরা মোটামুটি অনেকটাই অ্যাচিভ করতে পারবো আশা করি, এবং যা কিছু হবে সমস্ত কিছু আমি এই মাসের মধ্যে কমপ্লিট করবো। ঠিক আছে, অক্টোবরেই আমি আমার এই সমস্ত প্যাকেজ কমপ্লিট করব। সুতরাং আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি তোমাদের ক্লাস আপডেট দেওয়ার, কারণ যেহেতু এখানে দেখো, এখানে ক্লাস যে কোনো একটা ক্লাসের পিপিটি বা যে কোনো ক্লাস যে ঠিক আছে শিডিউল যখন আমি তৈরি করছি, আপডেট করছি, সেখানে আমাকে অনেক ইম্পর্টেন্ট টপিকগুলোকে অ্যাড করতে হচ্ছে এবং এক্সাম ওরিয়েন্টেড পড়াতে হচ্ছে, কারণ আমি এখানে র্যান্ডামলি হ্যাপাজার্ডলি পড়াতে পারবো না। আমি পড়াই না, আশা করি তোমরা আমার পড়ানোর স্টাইল দেখে বা যে ঠিক আছে লক্ষ্য করেছো সেরকমই, যে আমি ওই হ্যাপাজার্ড জিনিস বা পাইকারি কাজ আমি করি না। একটু সময় নিয়ে আমি যে ঠিক নোটগুলো বানাচ্ছি, কারণ এইগুলো লাইফ টাইম, এগুলো তোমাদের মোটামুটি আপ টু এক্সামিনেশন, আপ টু গ্রুপ ডি এক্সামিনেশন পর্যন্ত এইগুলো সার্ভাইভ করবে। একই জিনিস মাল্টিপল টাইম তোমাদেরকে পড়তে হবে, শুনতে হবে জাস্ট, এবং এটাকেই যদি কন্টিনিউ করো তবে কিন্তু সাফল্য আসবে। নাহলে এই বারবার বিভিন্ন নোটস কালেক্ট করছি, মাথায় কিছু থাকছে না। কোশ্চেন্স কিন্তু যে ঠিক টু দ্য পয়েন্ট কোশ্চেনই আসবে। সুতরাং সেখানে হ্যাপাজার্ড এদিক ওদিক ছোটাছুটি না করে একটা কংক্রিট সিস্টেম, যেখানে একটা কম্প্যাক্ট জিনিসপত্রের মাধ্যমে যদি কম্প্যাক্ট নোটস বা ম্যাটেরিয়াল যদি তোমরা মাল্টিপল টাইম রিভিশন দাও, তাহলে কিন্তু সেখান থেকে তার আউটপুট যেটা হবে যথেষ্ট বেনিফিট তোমাদের আউটপুট দেবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো মোটামুটি চ্যাপ্টার নাম হলো রেচন। যে এখন এখানে রেচন যেটা বলা হয়, যে এই সালোক সংশ্লেষ বা শ্বসনকালে আমরা যেটা দেখেছিলাম, যে গ্যাসীয় বর্জ্য পদার্থগুলোর হাত থেকে জীবসমূহ কীভাবে মুক্তি পায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন এই যে বিপাকযত নাইট্রোজেন যুক্ত যে পদার্থগুলো আছে, বস্তুগুলো উৎপন্ন হয়, সেগুলোরও অপসারণ দরকার। এখন এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার, যে আমাদের দেহে যে এই অপচিতি বিপাক যেটা হয়, সেই অপচিতি বিপাকের মাধ্যমেই কিন্তু বিপাক যে ঠিক দু ধরনের, একটা উপচিতি যেখানে দেহের ওজন বৃদ্ধি পায়, আর একটা অপচিতি যেখানে দেহের শুষ্ক ওজনগুলো হ্রাস পায়। সেক্ষেত্রে বলা হয় যে এই অপচিতি বিভাগের মাধ্যমে অ্যাকচুয়ালি এই রেচন সম্পন্ন হয়, যেখানে যে রেচনে মোটামুটি প্রোটিন জাতীয় যে খাবারগুলো থাকে, যে প্রোটিন জাতীয় যেগুলো থাকে, সেগুলোর মোটামুটি পরিপাকের ফলে বা বিপাকের ফলে সেখান থেকে সৃষ্টি হয় অ্যামোনিয়া। প্রোটিন থেকে মোটামুটি সৃষ্টি হয়ে থাকে অ্যামোনিয়া, যেগুলো অ্যাকচুয়ালি নাইট্রোজেনযুক্ত পদার্থ, ইউরিয়া, ক্রিয়েটিনিন। ঠিক আছে, ক্রিয়েটিনও বলা যেতে পারে। এগুলো মোটামুটি প্রোটিন জাতীয় পদার্থ থেকে সৃষ্টি হচ্ছে, অ্যাকচুয়ালি এইগুলো রেচন পদার্থ। প্রোটিন জাতীয় পদার্থের বিপাকের ফলে এই সমস্ত রেচন পদার্থ সৃষ্টি হয়। এটাই বলা হচ্ছে যে নাইট্রোজেন জাতীয় পদার্থের গুলো অপসারণ হয়ে থাকে, এবং যে জীবজ প্রক্রিয়া দেহ থেকে এই ক্ষতিকারক পদার্থ অপসারণ হয় তাকে বলা হয় রেচন। একদম সিম্পল এক্সাম,
এক্সাম্পল সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জীব এই কাজটা সম্পন্ন করে থাকে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমরা জাস্ট আমাদের প্রাণীদের ক্ষেত্রে দেখবো, মানে আমাদের অ্যাকচুয়ালি হিউম্যানের ক্ষেত্রে বহু এককোষী জীব আছে, তারা বর্জ্য পদার্থ সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহের পৃষ্ঠতল থেকে বাইরে পাঠায়, আবার দেহের চতুষ্পার্শ্ব জল আবার অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে অনেক জটিল বহুকোষী জীবদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গসমূহ যে থেকে সৃষ্টি হয়েছে। এখন যেটা ব্যাপারটা হয়েছে যেটা সেটা হচ্ছে এই যেমন এই অপচিতি বিভাগ এখানে যে ঠিক আছে প্রোটিনের বিপাকের ফলে এটা হলো। আবার যদি বলো যে তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড যেটা আছে, যে ঠিক আছে নিউক্লিক অ্যাসিড এর বিপাকের ফলে কি হবে, নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে কি 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 উৎপন্ন হতে পারে, সেক্ষেত্রে তৈরি হয় যতক্ষণে ইউরিক অ্যাসিড। যে আমাদের এই যে ইউরিক অ্যাসিডের কথা বলি না, আমাদের অনেকে বলে যে গাঁটে ব্যথা হচ্ছে ইউরিক অ্যাসিড, তাহলে ইউরিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? ইউরিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু এই মানে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় যে ঠিক আছে নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে, যেহেতু এগুলো সমস্ত নাইট্রোজেনাস জাতীয় পদার্থ। এরপরে যেমন ধরো যদি বলে কেউ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বিপাকের ফলে কি হয়? কার্বোহাইড্রেটের বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড, তো সেটা তোমরা দেখেছোই যে কার্বোহাইড্রেটের যখন আমরা বিপাক করছি তখন কিন্তু হচ্ছে কি CO2। আর যদি বলে ফ্যাটের বিপাকের ফলে কি হবে, ফ্যাটের বিপাকের ফলে হবে কিটন বডি, বলা হয় কিটন বডি। এগুলো কিন্তু যেটি বিপাক মানে এগুলো বিপাকজাত পদার্থ, ঠিক আছে। তো এখন এই আমাদের ক্ষেত্রে মানে বিশেষ করে মানুষের ক্ষেত্রে বৃক্ক, যেটা অ্যাকচুয়ালি বৃক্ক হচ্ছে আমাদের রেশন পদার্থ নিষ্কাশনের মেন জিনিস, সেটাই বলা হচ্ছে মানুষের যেটা রেশন যন্ত্র, সেটা আমরা 6.13 দেখছি, সেটা এখানে একজোড়া বৃক্ক থাকে, ওকে, একজোড়া গোবিনী থাকে। এই গোবিনীর ইংরাজির নামটা জেনে রাখো ইউরেটার, একটা মূত্রাশয় থাকে এবং একটা মূত্রনালী থাকে, ঠিক আছে, মূত্রনালী যাকে বলা হয় ইউরেথ্রা, ইউরেথ্রা, ঠিক আছে। আর এবং এটা হলো যেটাকে মূত্রাশয় বলা হয়। তো একটা মূত্রাশয় তার মানে কি হলো, একটা মূত্রাশয়, একে বলা হয় গোবিনী, যেটা অ্যাকচুয়ালি একজোড়া গোবিনী, এই দুটোকে বলা হয় গোবিনী, বাম গোবিনী ডান গোবিনী। এটা মূত্রথলি, এটা মূত্রনালী, ঠিক আছে, মূত্রথলিকে মূত্রাশয় বলা হয়, আর বাম বৃক্ক ডান বৃক্ক, যে ঠিক দুটো বৃক্ক থাকে। যাই হোক, আমাদের মোটামুটি মানুষের উদরগহ্বরের মেরুদণ্ডের দুপাশে, আমাদের প্রতি পাশে মেরুদণ্ডের দুপাশে মোট দুটো বৃক্ক অবস্থান করে। এবং সেক্ষেত্রে বৃক্কটা যদি অবস্থান যদি টোটালি বলা যায়, অ্যাকচুয়ালি বৃক্ক আমাদের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম যে পর্দা থাকে, সেই পেরিটোনিয়াম পর্দার নিচে থাকে। কোথায় থাকে? পেরিটোনিয়াম বলে এক ধরনের পর্দা আছে আমাদের বৃক্কের মেরুদণ্ডের দুপাশে, পেরিটোনিয়াম পর্দা, যাকে অ্যাকচুয়ালি ডায়াফ্রামের খানিকটা উপরে। তো সেক্ষেত্রে ওই মানে এর বৃক্কের যে ঊর্ধ্বপ্রান্তটা, এর যেটা ঊর্ধ্বপ্রান্ত থাকে মানে আপার পার্টটা, থাকে যতক্ষণে যে আমাদের 12th, যে ঠিক আছে থোরাসিক কশেরুকার নিচে, 12th এই পোর্শনটা থাকে, 12th থোরাসিক কশেরুকা, থোরাসিক ভার্টিব্রা নিচে। আর এর যে ঠিক লোয়ার পোর্শনটা থাকে যদি বলা হয় থার্ড লাম্বার, তাহলে এখানে কি বললাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এই আপার পোর্শনটা হলো থোরাসিক, আর লোয়ার পোর্শনটা হলো থার্ড লাম্বার, এটা হলো 12th থোরাসিক। তার মানে মোটামুটি আমরা বৃক্কর যে অবস্থানটা মোটামুটি জানতে পারলাম, ঠিক আছে। তো এবারে কি হচ্ছে, দুটো বৃক্কতে কি হয়, মূত্র উৎপন্ন হয়, যেটা গোবিনীর মধ্য দিয়ে মূত্রথলিতে আসে। তাহলে গোবিনীর সংখ্যা কত? 1 পেয়ার, মানে যেটাকে দুটো, গোবিনীর সংখ্যা কিন্তু দুটো, এবং মূত্রনালীর মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এটা সেখানে মূত্রাশয় সঞ্চিত থাকে। এখন যেটা বলছে, যদি বলে যে মানুষের বৃক্ক দেখতে কেমন, প্রথমত মানুষের বৃক্ক দেখতে হয় সিমবিজের মতো দেখতে হয়, সিমবিজ। যদি বলে ওয়েট কত, ম্যান মানে যেটা পুরুষদের ক্ষেত্রে ওয়েট হয়ে থাকে 150 গ্রাম, ঠিক আছে, আর মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে 135 গ্রাম মতো। এখন যেটা বলা হচ্ছে, বৃক্কের যে এই যে খাঁজ থাকে, এই যে অবতল অংশের যে খাঁজ, একে বলা হয় মোটামুটি হাইলাম, একেই বলা হয় হাইলাম। এর যে খাঁজ পোর্শনটা থাকে, এই খাঁজ পোর্শন, এটাকে বলা হয় হাইলাম। আর
এই হাইলাম অংশটাই অ্যাকচুয়ালি গোবিনী, মানে বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, এই বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, এই যে এই জায়গাটাতে কানেক্ট হয়, সেই জন্য এই যে গ্যাপটা থাকছে, এই যে খাঁজটা, এর হচ্ছে অন্য কালি হলে ভালো হতো। দেখি অন্য কালি কি আছে। সাদা দেখি। এই যে খাঁজ, বৃক্কের এই যে খাঁজ পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয়, ঠিক আছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে হাইলাম। লালেই ফিরে যাই, যাই হোক, মোটামুটি একে বলা হয় ফাইলাম। এখন যেটা বলা হচ্ছে যে মানে বৃক্কের কাজ কি, তাহলে বৃক্কের বললাম, বৃক্কের কাজ হচ্ছে যে বৃক্ক মোটামুটি বৃক্কে মূত্র, মানে মূত্র, মানে বৃক্ক দুটিতে উৎপন্ন মূত্র, দুটো বৃক্কে মূত্র উৎপন্ন হয়, যেটা অ্যাকচুয়ালি মূত্রথলিতে আসে গোবিনীর মধ্য দিয়ে। এখন কিভাবে মূত্র তৈরি হয়, মূত্রের উদ্দেশ্য কি? তো মূত্র তৈরির উদ্দেশ্য হলো রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো পরিশোধন করা, মানে ফিল্ট্রেশন করা, ঠিক আছে। এখন ঠিক কিভাবে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে ফুসফুসে আসে, ঠিক যেভাবে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে যেমন ফুসফুসে আসে, ঠিক তেমনই ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থেকে, বর্জ্য রক্ত থেকে অপসারিত হয়ে বৃক্কে আসে। রক্ত থেকে মোটামুটি এরা চলে আসে কোথায়, বৃক্কে। এবং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, ফুসফুসের মতো বৃক্কেও মৌলিক পরিস্রাবণে একটা অত্যন্ত পাতলা প্রাচীর বিশিষ্ট রক্তজালিকা একটা গুচ্ছ আছে। রক্তজালিকা এবং বৃক্কস্থিত প্রতিটা রক্তজল গুচ্ছ বাউম্যান নামক আবরণ নামক এক ধরনের আবরণের মাধ্যমে আবৃত থাকে। এখানে একটা জিনিস বলা হয়নি, যেটা একটা জিনিস গ্যাপ হয়ে গেল, পরিপাকের বিলিরুবিন বিলিভার্ডিনের যে কনসেপ্টটা, সেটা যে বলা হয়নি কী করে ক্রিয়েট হয়। এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের যখন হচ্ছে কি হয়, বিপাক হয়, তখন তার থেকে তৈরি হয় বিলিরুবিন বিলিভার্ডিন। এই জিনিসটা আমি মিস করে গেছি, তাই ভাবছিলাম কি এটা মিস যাচ্ছে, বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন। এবার এখানে একটা পয়েন্ট আছে, বিলিরুবিন বিলিভার্ডিন সম্পর্কে জানবো কেন, জানবো এই কারণে, কারণ এই বিলিরুবিন বিলিভার্ডিন আমাদের রক্তে যদি বেড়ে যায় তখন সেটাকে বলা হয় জন্ডিস, ঠিক আছে, যাকে বলা হয় যে পাণ্ডু রোগ। অ্যাকচুয়ালি এই জন্ডিসের ক্ষেত্রে কী হয়, বিলিরুবিনের আমাদের রক্তে স্বাভাবিকের পরিমাণ হলো 0.2 থেকে, স্বাভাবিকের পরিমাণ হলো 0.2 থেকে 2 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এখন যদি এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন কি হয়, জন্ডিস রোগ হয়ে থাকে। ওকে ওকে এখন এর পরের স্লাইডে আমরা যাব, পরের স্লাইডে দেখবো যে এই যে বৃক্কস্থিত যে বলা হচ্ছে যে রক্তজালিকা, যাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল, অ্যাকচুয়ালি মানে বৃক্কের যে এইগুলো আছে আর কি, বৃক্কের যে মানে অ্যাকচুয়ালি এটা ওই নেফ্রনের স্ট্রাকচারটা আমরা দেখবো, যাই হোক তার আগে দেখে নিই। তো রক্তজালক গুচ্ছ থাকে, একে বলা বাউম্যান আবরক নামক একটা রক্তজালক গুচ্ছ থাকে। এখন এই যে বাউম্যান ক্যাপসুল, যাকে বলা হয় নেফ্রন, তো এটা অ্যাকচুয়ালি কাপ আকৃতি প্রান্তের সাথে যুক্ত থাকে, যেটা অ্যাকচুয়ালি কী করে থাকে, ওই বাউম্যান ক্যাপসুল যেটা থাকে নালিকা, সেটা অ্যাকচুয়ালি কাপ আকৃতি প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যা পরিশ্রিত তরল সংগ্রহ করে, এবং প্রতিটা বৃক্কে বিশাল সংখ্যক মানে ঘনসন্নিবিষ্ট পরিশ্রবক একক থাকে, এদের বলা হয় নেফ্রন। এখন এই যে নেফ্রনের যে স্ট্রাকচারটা বলা হলো, এই নেফ্রন কী করে, মোটামুটি প্রাথমিক পরিশ্রুত রক্ত, মানে প্রাথমিক পরিশ্রুত তরলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং লবণের মতো কিছু পদার্থ থাকে এবং প্রচুর পরিমাণে জল থাকে। ওকে, আর যেগুলো নালিকাকার মধ্য দিয়ে যে মূত্র প্রবাহ করে, এই বস্তুগুলো আবার পছন্দসই, মানে যাকে বলে সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশন হয়, সেখানে কি হয়, অতিরিক্ত জল আছে কিনা সেগুলো এবং জল থেকে কী পরিমাণ বর্জ্য পদার্থ দেহ থেকে রেচিত হবে সেগুলো অ্যাকচুয়ালি পুনঃশোষিত হয়, ঠিক আছে। এবং প্রতিটা বিক্রে উৎপন্ন যে মূত্র হয় সেটা অবশেষে দীর্ঘ নালীতে প্রবেশ করে, যাকে বলা গোবিনী। গোবিনী অ্যাকচুয়ালি বৃক্কদ্বয়কে মূত্রথলির সাথে যুক্ত করে, এই যে ওই যে পোষণটা বলেছিলাম। এবং যতক্ষণ না পর্যন্ত প্রসারিত মূত্রথলির চাপের ফলে মূত্রনালীর মধ্য দিয়ে মূত্রত্যাগের ইচ্ছা হয়, ততক্ষণ পর্যন্ত মূত্রথলিতে তা সঞ্চিত থাকে। মূত্রথলিটা একটা পেশিবহুল এবং স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে থাকে, যা আমাদের কখনো আলোচনা করেছি, মূত্রত্যাগের ইচ্ছা সম্পর্কে এই ব্যাপার সব, মানে এগুলো জাস্ট আমাদের কন্ট্রোল হয়ে থাকে, এগুলো যে ঠিক নার্ভাস সিস্টেম। এখন এই স্ট্রাকচারটা আগে আমরা ভালো করে দেখবো, সেই স্ট্রাকচারটা আগে খুব ভালো করে দেখা দরকার। প্রথমে তার আগে একটুখানি এটা বলে নিই যে ঠিক আছে, কৃত্রিম ডায়ালাইসিস কাকে বলে, কৃত্রিম ডায়ালিসিস ব্যাপারটা বলে দিই, যাকে বলে হিমোডায়ালিসিস। এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসছে, হিমোডায়ালিসিস। বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন অঙ্গ হলো বৃক্ক। ওকে, বৃক্কের ক্ষেত্রে কী হয়, সংক্রমণ, আঘাত বা কম পরিমাণে রক্ত প্রবাহকালে মানে বৃক্কের কার্যক্ষমতা অনেক সময় হ্রাস পায়। সেক্ষেত্রে বিষাক্ত বর্জ্য পদার্থ যেগুলো দেহে জমা হয়, ওই যেগুলো আমরা বললাম যে
যেগুলো বিপাকের ফলে যে উৎপন্ন হচ্ছে, তার জন্য মানুষের কৃত্রিম বৃক্ক ব্যবহার হয়। মানে ওই যদি বৃক্ক, মানে যদি মানুষের বৃক্ক যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কৃত্রিম বৃক্ক ব্যবহার করা হয়। এবং ডায়ালিসিসের মাধ্যমে রক্ত থেকে মোটামুটি নাইট্রোজেন ঘটিত বদ্ধ পদার্থগুলোকে অপসারণ করা হয়, তাকে বলা হয় আর্টিফিশিয়াল কিডনি। ঠিক আছে, এটা কোন পদ্ধতির মাধ্যমে করা হয়? ডায়ালিসিস পদ্ধতি। ঠিক আছে, এখন এই যে কৃত্রিম বৃক্কগুলো অর্ধবেদ্য প্রাকার বিশিষ্ট কতগুলো নালিকা সমন্বিত হয়ে থাকে, এবং এই নালিকাগুলো ডায়ালিসিসে ব্যবহৃত তরল দ্বারা যেটি পূর্ণ একটা ট্যাঙ্কে যেটিকে নিমজ্জিত থাকে। এই যে বলা হচ্ছে, এই যে ডায়ালাইজার ব্যবহার করা হচ্ছে, যেখানে ধমনী থেকে পাম্পের মাধ্যমে রক্তের প্রবাহ হচ্ছে হয়ে মোটামুটি ডায়ালিসিসের জন্য ব্যবহৃত সদ্য প্রস্তুত দ্রবণ, এগুলো কি করে থাকে, এগুলো ওই অভিশ্রবণ, রক্তের অভিশ্রবণ চাপের সাহায্যে এগুলোকে ব্যবহার করা হয়। এবং এর ডিটেলসটা জাস্ট এখান থেকে জানতে হবে যে এইটা যে ব্যতিক্রম হলে এই তরলে কোনো নাইট্রোজেন ঘটিত বর্জ্যপ্রবাহ থাকে না। নালিকাগুলোর মধ্য দিয়ে রোগীর রক্ত চালনা করা হয়, এবং এই নালিকাগুলোর মধ্য দিয়ে রক্ত প্রবাহ হলে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো ব্যাপন প্রক্রিয়ায় ডায়ালিসিসের তরলে প্রবেশ করে। এই যে রক্তের মধ্যে যে পদার্থগুলো থাকে, সেগুলো ডায়ালিসিসের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করে, এবং তা থেকে ওই পদার্থগুলো আলাদা হয়ে এই ডায়ালিসিসের এই এতে জমা হয়, মানে অন্য একটা পাত্রে জমা হয়। এখন অতঃপর পরিশুদ্ধ রক্তকে পাম্প করে পুনরায় রোগীর দেহে প্রবেশ করানো হয়, মানে ফিল্ট্রেট করে। কৃত্রিম বৃক্কের কাজে অনুরূপ হয়, কিন্তু এদের পার্থক্য এটাই যে এখানে পুনঃশোষণ ঘটে না। তাহলে এটা দিয়ে কোশ্চেন আসতে পারে যে কৃত্রিম বৃক্কের সাহায্যে, মানে কৃত্রিম বৃক্ক আর নর্মাল বৃক্কের মধ্যে পার্থক্য কোনটা, তখন এই পোর্শনটা বলতে হবে যে এখানে রিঅ্যাবজর্পশনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ঘটে না। তো স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন, মানে বৃক্ক যেখানে 180 লিটার মতো প্রাথমিক পরিশোধ তৈরি হয়, ঠিক আছে, এবং প্রতিদিনকার মতো 1 থেকে 2 লিটার মতো পরিমাণ তরল প্রকৃতপক্ষে রেচিত হয়। মানে টোটাল আমরা যে পরিমাণে টয়লেট করে থাকি, যে পরিমাণে মূত্র আমরা নিষ্কাশন করি, সেটা হচ্ছে 1 থেকে 2 লিটার পরিমাণ। বাট এখানে ফিল্ট্রেশন হয় কিন্তু 180 লিটার ফিল্ট্রেশন হয়। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবং প্রকৃতপক্ষে কারণ হলো বৃক্কীয় নালিকায় অবশিষ্ট পরিশোধিত তরল পুনঃশোষিত হয়ে যায়। এখন এই ডিটেলসটা আমরা যাবো এবার। এখানে একটা স্ট্রাকচার যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে উদ্ভিদ রেচনটা আমি পড়ে যাচ্ছি, তার আগে আমি মানুষের রেচনতন্ত্রের ব্যাপারটা পুরোটা আগে দেখে নিই। যেখানে ওই বার্মান ক্যাপসুলের ব্যাপারটা বলা হচ্ছিল। প্রথমত যেটা অ্যাকচুয়ালি কী করছে, এটা তো আমাদের বললাম যে মানবদেহে এটা হল যেটিকে নেফ্রনের গঠন। তো ম্যালপিজিয়ান কর্পাসল এবং বৃক্কীয় নালিকা নিয়ে মোটামুটি যেটিকে নেফ্রন তৈরি হচ্ছে। এই নেফ্রন যেটা তৈরি হয় দুটো পার্ট নিয়ে, একটা হলো ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান কর্পাসল, এবং বলা হয় যে ওই বৃক্কীয় নালিকা, যাকে বলা হয় রেনাল টিবিউল, যাকে বলে ম্যালপিজিয়ান ক্যাপসুল বা ম্যালপিজিয়ান কর্পাসল, আর একে বলা হয় রেনাল টিবিউল। ওকে, এখন এই যে ম্যালপিজিয়ান কর্পাসল যেটা বলা হচ্ছে, এই ম্যালপিজিয়ান কর্পাসলের যে ঠিক দুটো পার্ট, এর কিন্তু টোটাল দুটো পার্ট। এর হলো বাউম্যান ক্যাপসুলস, যাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল, এবং বলা হয় গ্লোমেরুলাস। এই যেটার ছবি এখানে আমরা দেখেছি, আমরা এবার একটা একটা করে পার্ট দেখব। আগে বাউম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাসটা দেখব, তারপর আমরা যাব ওই যে ঠিক রেনাল টিবিউল বা সংগ্রাহী নালিকার ব্যাপারটা। ঠিক আছে, বৃক্কীয় নালিকার ব্যাপারটা, এটাকে বলা বৃক্কীয় নালিকা, যার মধ্যে চলে যাচ্ছি প্রথমে আমরা, যেটা বাউম্যান ক্যাপসুলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, মোটামুটি বৃক্কের, তার আগে একটা স্লাইডে আমি বলে দিতে চাই বৃক্কের ওই স্ট্রাকচারটা, ওটা একটু বললে ভালো হতো। যাই হোক, আগে চলে আসছি বার্মান ক্যাপসুল কিছু না, এটা জাস্ট নেফ্রনের একটা সামনের দিকের পার্ট। ঠিক আছে, এই যে বার্মান ক্যাপসুল, এটা তো ম্যালপিজিয়ান এটা তো আমাদের ম্যালপিজিয়ান বলা হয় গ্লোমেরুলাস, যে ঠিক রক্তচালক। এই টোটালটা নিয়ে তৈরি হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, বার্মান ক্যাপসুলটা হলো যতক্ষণে যে একটা বলা হয় যে নেফ্রনের সামনের দিকে স্ফীত, মানে একটা মানে বাল্কি টাইপের পার্ট। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি কি অনেকটা কাপের মতো থাকে, কাপ লাইক স্ট্রাকচার। প্রথমত এটা কাপ লাইক স্ট্রাকচার হয়ে থাকে। ঠিক আছে, কাপ লাইক স্ট্রাকচার। এবং কি করে থাকে, এর যে ঠিক দুটো স্তর আছে। বার্মান ক্যাপসুলের টোটাল যে ঠিক দুটো মানে লেয়ার আছে। একটা হলো বলা হয় ভিসেরাল স্তর, আর একটাকে বলা হয় প্যারাইটাল স্তর। বলা হয় ভিসেরাল লেয়ার, আর এটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার।
বলা হয় প্যারাইটাল লেয়ার। এখন এই ভিসেরাল মানে কি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি যে ঠিক গ্লোমেরুলাসের দিকে অবস্থান করছে, মানে গ্লোমেরুলাসটা হলো এই টোটাল যে জালকটা, এই টোটাল জালকটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। ওকে, যেটা যেটা যে ঠিক ভিসেরাল সেটা হলো গ্লোমেরুলাসের ভিতরে থাকে, মানে বার্মান ক্যাপসুল অ্যাকচুয়ালি গ্লোমেরুলাসকে তো যেটি ঢেকে রাখে না, সেই জন্য। আর প্যারাটাল যেটা হলো এর যেটি গ্লোমেরুলাসের বাইরের স্তর। এখন গ্লোমেরুলাসের বাইরের স্তর মানে বাইরের দিকে অবস্থান করে। এখন এই যে ভিসেরাল স্তরে যে কোষগুলো থাকে, এখানে এখানে যে সেলগুলো থাকে, এর সেলগুলোকে বলা হয় পোডোসাইট সেল। পোডোসাইট অনেকটা এরা অ্যামিবার মতো দেখতে হয়, এটা অনেকটা ডিপে আমরা পড়িয়ে রাখছি, পোডোসাইট সেল বলা হয়। আর এই যে প্যারাইটালের ওরম ব্যাপার নেই, প্যারাইটাল জাস্ট করে রাখে। এখন এখানে কি হয়, এই যে ভিসেরাল স্তর রয়েছে, এটা কি করে, এ অ্যাকচুয়ালি এর এই যে ভিসেরাল স্তরে এক ধরনের কোষ থাকে যাকে বলে এপিথেলিয়াম। আর গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস তো আছেই। গ্লোমেরুলাসে যে এক ধরনের ক্যাপিলারি থাকে, এই যে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি, আগে যাচ্ছে ওটা, এরা অ্যাকচুয়ালি পরিস্রাবন ফিল্টার হিসেবে কাজ করে। মানে এরা এরা অ্যাকচুয়ালি ফিল্টারিং মেমব্রেন হিসেবে কাজ করে। এপিথেলিয়াম এরা অ্যাকচুয়ালি ফিল্টারিং মেমব্রেন, পরিস্রাবন ঝিল্লি, ফিল্টারিং মেমব্রেন, যাকে বাংলাতে বলা হয় পরিস্রাবন ঝিল্লি। কারণ সব ডিটেলস জানতে হবে, না হলে কোশ্চেন কিন্তু আসবে এর থেকে, ঠিক আছে। পরিশ্রমণ ঝিল্লি হিসেবে কাজ করে। এরপরে যেটা চলে আসছে যে ঠিক গ্লোমেরুলাস, তাহলে মোটামুটি গ্লোমেরুলাসকে ঘিরে আছে বার্মান ক্যাপসুল, ঠিক আছে। তাই বার্মান ক্যাপসুলের দুটো পার্ট আছে, এটা কাপ লাইক স্ট্রাকচার, যে ঠিক দুটো পার্ট, একটা হলো যে ভিসেরাল স্তর আর একটা প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর থাকে বাইরের দিকে আর ভিসেরাল স্তর থেকে ভিতরের দিকে। এবার চলে আসছে আমরা গ্লোমেরুলাস, যেটা অ্যাকচুয়ালি মেন জিনিস, মানে যে ওই রক্তজালক যেটা, এটা এটা অ্যাকচুয়ালি বার্মান ক্যাপসুলের মধ্যে অবস্থান করে। বার্মান ক্যাপসুল চারদিক থেকে একে ঘিরে রাখে, বার্মান ক্যাপসুলের মধ্যে অবস্থান করে, এবং এটা এক ধরনের জাস্ট রক্তজালক, ক্যাপিলারি টাইপের। এই যে স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবং এই রক্তজালক থাকার জন্য এর মধ্যে বিভিন্ন অন্তর্মুখী, মানে এই যে বৃক্কীয় ধমনীগুলো, শাখাগুলো এর মধ্যে যেটি ঢুকছে, এই যে অন্তর্মুখী ধমনিকা যেগুলো অ্যাকচুয়ালি ঢুকছে, আবার কিছু পরিমাণে ওই ধমনিকা বেরিয়ে যাচ্ছে, যেটা বহির্মুখী ধমনিকা হিসেবে বেরোচ্ছে। এর মধ্যে ওই যে যেটা ঢুকছে, এই যে বৃক্কীয় ধমনী শাখাগুলো যেগুলো ঢুকছে, সেগুলো মোটামুটি অন্তর্মুখী ধমনিকা বলে, যেটা বার্মান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে যতক্ষণ, মানে এরা অ্যাকচুয়ালি টোটাল রক্তজালিকা একটা যেটি গুচ্ছ গঠন করে, যেখানে 50টার কাছাকাছি 0.5 মিলিমিটার, না মাইক্রোমিটার, অ্যাকচুয়ালি মিলিমিটার, 0.5 মিলিমিটার দৈর্ঘ্যের এই অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনী যুক্ত হয়ে তৈরি করছে কি, এই বার্মান অ্যাকচুয়ালি তৈরি করছে যে ঠিক গ্লোমেরুলাস। এখন এই রক্তনালিকাগুলো যখন আবার পুনরায় মিট করার পর এরা যখন বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বহির্মুখী ধমনিকা, বলা হয় বহির্মুখী। আর এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অন্তর্মুখী, অন্তর্মুখী। ওকে, এটা অন্তর্মুখী, এটা বহির্মুখী। তাহলে এই অন্তর্মুখী যেটা বললাম 50টা মতো হয়, 0.5 পর্যন্ত। আর যেটা বেরিয়ে আসছে সেটা আরও ছোট ছোট শাখা বিভক্ত হচ্ছে, এবং সেগুলো কি হয়, এবং সেগুলো প্রায় 25 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, যেটা বেরিয়ে আসে। মাইক্রোমিটার পর্যন্ত এদের যে ঠিক রেডিয়াস হয়ে থাকে। ওকে, আর যেটা অ্যাকচুয়ালি ঢোকে যদি বলে ওর রেডিয়াসটা কত হয়, ওটা একটু বেশি হয়, 50 মাইক্রোমিটার রেডিয়াস, মানে ব্যাসার্ধ হয়ে থাকে। এখন এখানে 1 মাইক্রন মানে জানো তো, মানে 10⁻⁶ হয়ে থাকে, 6 মিটার, ঠিক আছে। তাহলে রক্তজালক মোটামুটি ঢোকার সময় ভিতরে যাচ্ছে গিয়ে 50টা মতো রক্তজালিকা গঠন করে, যেটা 0.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। মানে এর মধ্যে যে প্রবেশ করে 50টা রক্তজালিকা তৈরি করে, এবং যেটা প্রবেশ করে সেটা অন্তর্মুখী, এই 50 মাইক্রোমিটার পর্যন্ত তার হয়, যে ঠিক রেডিয়াস হয়। তার মানে ব্যাপারটা আমি বলতে চাইছি এরকম যে টোটাল বৃক্ষটাকে আমরা দুটো ভাগে পাঠ করছি, এটাকে বলা হয় নেফ্রন। বৃক্ষের নেফ্রনকে মানে দুটো ভাগে পাঠ করছি, একটাকে ম্যালপিজিয়ান কর্পাসল বলা হয়,
আরেকটাকে বলা হয় বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান যেটা কর্পাসল তার দুটো পার্ট, একটা বামান ক্যাপসুল আর একটা যেটি গ্লোমেরুলাস। বামান ক্যাপসুলটা কাপের মতো হয়ে থাকে, বামান ক্যাপসুলের মধ্যে থাকে যেটি গ্লোমেরুলাস। বামান ক্যাপসুলের যেটি দুটো লেয়ার হয়ে থাকে, একটা হলো ভিসেরাল লেয়ার যেটা আমরা এখানে দেখলাম, আর একটা হলো বলা হয় যে প্যারাটাল লেয়ার যেটা বাইরের দিকে থাকে। যেটি ভিসেরাল লেয়ার সেটা ভিতরের দিকে থাকে এবং সেটা অ্যামিবার মতো দেখতে হয়, পোটোসাইট সেল থাকে এবং এখানে এপিথেলিয়াম মতো থাকে, এপিথেলিয়াম স্ট্রাকচার থাকে। এই এপিথেলিয়ামটা যে থাকে যেটা অ্যাকচুয়ালি চ্যাপ্টা আকৃতি কোষ, সেটা কী করে, এই ফিল্টারিং পরিশ্রবণ ঝিল্লি হিসেবে কাজ করে, ঠিক আছে। আর এবারে আমরা গ্লোমেরুলাসটা দেখলাম। গ্লোমেরুলাসের ক্ষেত্রে রক্তজালক থাকে এবং এই গ্লোমেরুলাস মানে রক্তজালক। এখানে 50.5 মাইক্রোমিটার মানে মিলিমিটার পর্যন্ত বৃক্কীয় ধমনী, যেটা এই যে বৃক্কীয় ধমনী এই পার্টটা অ্যাকচুয়ালি এখানে প্রবেশ করে অন্তর্মুখী ধমনী এবং বহির্মুখী ধমনী হিসেবে। অন্তর্মুখী ধমনী প্রবেশ করে যা ঠিক রেডিয়াস হয়ে থাকে, ব্যাসার্ধ হয়ে থাকে 50 মাইক্রোমিটার পর্যন্ত, আর যেটা অ্যাকচুয়ালি বহির্মুখী ধমনী হয় সেটা 25 মাইক্রোমিটার পর্যন্ত, ঠিক আছে। এটা প্রবেশ করার পর মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করছে যেটা অ্যাকচুয়ালি এই বেরিয়ে আসছে, এইটা প্রবেশ করলে এইটা বেরিয়ে আসছে, এবার মোটামুটি এবার কাজ শুরু করবে। তাহলে এবারে যেটি গ্লোমেরুলাসের যে এবং করে মানে যেটি গ্লোমেরুলাস ওই যে বললাম, এটা অ্যাকচুয়ালি ওই পরিশ্রবণ ঝিল্লি মতো কাজ করে থাকে, ঠিক আছে। এরপরে যেটা চলে আসে সেটাকে বলা হয় বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকা হলো ম্যালপিজিয়ান কার্পাসেলের যে ম্যালপিজিয়ান কার্পাসেলের পরবর্তী, মানে এর জাস্ট পরেরটা, যে ম্যালপিজিয়ান কার্পাসেল যেটা আমরা বললাম, এর পরে চলে আসছে বৃক্কীয় নালিকা। এই নেফ্রন নালিকা অংশ সংগ্রাহী। বৃক্কীয় নালিকা মোটামুটি 4টে পার্ট আছে। বৃক্কীয় নালিকা টোটাল 4টে পার্ট আছে। একটা বলা হয় পিসিটি, পরাসংবর্ত নালিকা। একটাকে বলা হয় ডিসিটি, একটাকে বলা হয় হেনরি লুপ। পরাসংবর্ত নালিকা মানে প্রক্সিমাল, টিবিউল, সম্ভবত ওই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এরকম কিছু বলা হয়, পিসিটি। আর একটা হলো ডিসিটি। প্রক্সিমাল মানে পরাসংবর্ত, আর ওদিকে হেনলির লুপ, আর তারপরে যেটাকে বলা হয় যে ওই ডিস্টাল কনভলিউটেড। আমি এগুলো সব লিখে দিচ্ছি টার্ম। তারপরে চলে আসে সংগ্রাহী নালিকা, যাকে বলা হয় কালেক্টিং টিউব। এই যে 4টে পার্ট, এই যে ইউ আকৃতি স্ট্রাকচার তৈরি হচ্ছে না, এইবারে চলে আসছে আসল জায়গা। প্রথমত যেটা এই 4টে পার্ট করলাম, এটা অ্যাকচুয়ালি ম্যালপিজিয়ান কর্পাসল যেটা হয়ে গেল, এর গল্প এখানে শেষ। ম্যালপিজিয়ান কর্পাসল এই কুণ্ডলী মানে এর যে থেকে দুটো পার্ট, বামান ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এ দিয়ে শেষ। এরপরে চলে আসছে যে সংগ্রাহী নালিকা। তো ম্যালপিজিয়ান কর্পাসলের পরবর্তী যেটা অ্যাকচুয়ালি 50 মানে যেটা অ্যাকচুয়ালি প্রায় 25 থেকে প্রায় 50 মিলিমিটার দীর্ঘ হয়, এটা কুণ্ডলীকৃত অংশ যেটার অ্যাকচুয়ালি ব্যাস হয়ে থাকে। এই যে টোটাল যে ব্যাপারটা হয়ে গেলো, এর মোটামুটি দৈর্ঘ্য হয়ে থাকে 50 থেকে 50, এই 25 থেকে 50 মিলিমিটার। এর রেডিয়াস হয়ে থাকে খুবই ছোট, রেডিয়াস হয়ে থাকে বৃক্কীয় নালিকার প্রায় ওই ধরো 20 থেকে 60 মাইক্রোমিটার, ঠিক আছে। এবং এর 4টে পার্ট, ঠিক আছে। এর 4টে পার্টের মধ্যে প্রথম পার্টে চলে আসছে আমাদের বলা হয় পিসিটি। পিসিটি মানেই হলো যে পরাসংবর্ত নালিকা। এটা অ্যাকচুয়ালি এই যে পিসিটি যেটা আমরা দেখছি, যদি আমরা এখানে জাস্ট করি, আলাদা করে সেকশন করি, যে পিসিটিকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ঠিক আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এরা অ্যাকচুয়ালি মোটামুটি এর লেন্থ হয়ে থাকে সম্ভবত ধরো ওই, এর লেন্থ জানার দরকার নেই, এর জাস্ট কাজটা আমরা চলে যাই। এর অ্যাকচুয়ালি যে ঠিক ঘনতলাকার, এই যে বলা হয় কিউবয়েডিয়াল কোষ দিয়ে গঠিত, মানে যে ওই যে কলা পড়েছিলাম না, এর অ্যাকচুয়ালি কিউবয়েডাল যে ঘনতলাকার, এটা অ্যাকচুয়ালি ঘনতলাকার কোষ দিয়ে গঠিত, বা কিউবিকাল ঘনতলাকার কলা থাকে এখানে, ঠিক আছে। এবং এর কাজ দেখে, এর কাজ আমরা পড়ে যাচ্ছি ডাইরেক্ট যখন করবো না, এর একেবারে কাজটা বলে দিই। এ অ্যাকচুয়ালি কী করে থাকে, মোটামুটি ওই জল এবং বিভিন্ন ধরনের গ্লুকোজ, এগুলো মোটামুটি একে পুনঃশোষিত করে। এরা অ্যাকচুয়ালি আল্ট্রা ফিল্ট্রেশনে সাহায্য করে। এই যে বৃক্কীয় নালিকা টোটালি আল্ট্রা ফিল্ট্রেশনে পুনঃশোষণে সাহায্য করে থাকে, যাকে বলা হয় যে যাকে বলে রিঅ্যাবজর্পশন। পুনঃশোষণ যাকে বলে রিঅ্যাবজর্পশন হয়ে থাকে টোটালি। রিঅ্যাবজর্পশন টোটালি হয়ে থাকে যে যেমন হচ্ছে কি যে ঠিক এই পোর্শনটা যেমন হচ্ছে কি তোমার এটা অ্যাকচুয়ালি ফিল্ট্রেশন করে,
এর যদি বলা হয় কাজ, আচ্ছা যদি এর কালি চেঞ্জ করি ভালো হবে আশা করি। দেখি একটু কালি চেঞ্জ করি। কালো কালি, এই মোটামুটি এর ওই ফিল্ট্রেশন করছে। আর এ অ্যাকচুয়ালি এরা টোটালি করে থাকে রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন, ফিল্ট্রেশন মানে পরিশ্রুতিকরণ, আর এটা হলো মানে পুনঃশোষণ, বাতিকতা বলা হয় পুনঃশোষণ। ঠিক আছে, তো রিঅ্যাবজর্পশন করে থাকে। এবার এর মধ্যে এখানে কি কি হয়ে থাকে, এখানে মোটামুটি পিসিটিতে কি কি হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে। পিসিটিতে যেটা হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং জল। গ্লুকোজ, ওয়াটার এবং অ্যামাইনো অ্যাসিড। ওই যে 180 লিটার জল যে ফিল্ট্রেশন হয় তার মধ্যেই যদি বিক্রিয় নালিকায় যদি পুনঃশোষণটা না হয় তাহলে কিন্তু গল্প আছে। ঠিক আছে, তাহলে কিন্তু তার জানতে হবে তার পুরো পুরো বৃক্ষ চলে গেছে, বাঁদিকে চলে গেছে। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের এটা হলো মোটামুটি পিসিডির ব্যাপারটা হলো। এরপর যেটা বলা হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপে মোটামুটি যখন আসছে, হেনলির লুপটা ইম্পর্টেন্ট। হেনলির লুপটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে হেনলির লুপ। হেনরি লুপের ক্ষেত্রে কী হচ্ছে, হেনরি লুপটা মোটামুটি এর 4টে পার্ট আছে। এই যে আমাদের হেনরি লুপ যেটাকে রক্তজলক, এই হেনরি লুপের টোটাল 4টে পার্ট আছে। 4টে পার্টের মধ্যে কী কী, এটা আমার একটা ইউ আকৃতির মতো হয়ে থাকে। এবং এর এর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে পুরু পুরু প্রাচীর, পুরু প্রাচীর এই নামছে, সরু প্রাচীর, পুরু প্রাচীর অ্যাকচুয়ালি পুরু প্রাচীর বিশিষ্ট বলা হয় অধোগামী, আবার তারপরে অ্যাকচুয়ালি পাতলা প্রাচীর বিশিষ্ট উদগামী, তারপরে আবার পাতলা প্রাচীর বিশিষ্ট মানে অধোগামী, এবং যে ঠিক মোটা যে ঠিক আছে আবার পুরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্বগামী। এরকম 4টে পার্ট আছে। এখন হেনি লুপের কী কাজ সেটা আমাদের আগে জানতে হবে। এখানে কী জাতীয় কোষ থাকে এই হেনি লুপে, যতক্ষণে এটা মোটামুটি ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এখানে এক ধরনের চ্যাপ্টা কোষ থাকে। ঠিক আছে, এখানে এক ধরনের চ্যাপ্টা কোষ থাকে এবং এটার মোটামুটি এর যেটা হয় উদগামী যেটা হয়, আর যেটা অ্যাকচুয়ালি অধোগামী এবং সরু উদগামী যেটা সেখানে, আর যেটা অ্যাকচুয়ালি মোটা হয় এটা সরুতে চ্যাপ্টা থাকে। আর যেটা অ্যাকচুয়ালি মোটা হয়, মোটা অধোগামী এবং মোটা উদগামী, সেখানে ঘন তলাকার কোষ থাকে। তাহলে মোটামুটি এখানে আমরা জানলাম বৃক্কীয় নালিকার থেকে ঘন তলাকার কোষের ব্যাপার দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় যে কিউবয়েডাল। ঠিক আছে, এই কিউবয়েডাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি হেনি লুপের মধ্যে চলে আসছে। আর এবারে মেন কাজ, হেনি লুপে মোটামুটি জল এবং সোডিয়াম আয়নে পুনঃশোষণ করে। আবার কালি চেঞ্জ করি কারণ কালি ভালো লাগছে না। যাই হোক, তো মোটামুটি হেনরি লুপে কী হয়ে থাকে, জল আর এর পুনঃশোষণ হয়ে থাকে, ওয়াটার এবং সোডিয়াম আয়ন এবং সোডিয়াম আয়ন, যে আমরা ওই নুনটুনগুলো খাই সেগুলোর অ্যাকচুয়ালি পুনঃশোষণ করে। তা মানে কি বললাম, রেনাল টিউব বা বৃক্কনালিকা মানে জানবে টোটালটাই হচ্ছে কি রিঅ্যাবজর্পশন হয়ে গেল। এরপরে চলে আসছে আমাদের বলা হয় যে ডিসিটি। ডিসিটি মানে কি হবে, ডিসিটি মানে হলো ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, এখন ডিসিটিতে কি হয়ে থাকে, ডিসিটির অ্যাকচুয়ালি এটা হেনরি লুপের জাস্ট পরের অংশ। এই যে হেনরি লুপ থেকে আমরা পাচ্ছি, হেনরি লুপের পরের অংশ হচ্ছে কি বলা হয় ডিসিটি। এটা অ্যাকচুয়ালি ওই গিয়ে সংগ্রাহী নালিকার সাথে যুক্ত হয়। ঠিক আছে, এর পার্ট চলে আসছে এই গিয়ে কানেক্ট হচ্ছে এটাকে বলা হয় যে এই প্রক্সিমাল ছিল এটা ছিল পরাসংবর্ত। তারপর চলে আসছে হেনরি লুপ, হেনরি লুপ এই কাজ হয়ে যাচ্ছে, হেনরি লুপে কাজ হয়ে গিয়ে চলে আসছে এই পোর্শনটাকে বলা হয় ডিসিটি। ডিসিটি অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, ডিসিটিও ঘনতলাকার হয়ে থাকে এবং ডিসিটির কাজ হচ্ছে কি এ যতক্ষণে শুধুমাত্র ওই জল, সোডিয়াম, পটাশিয়াম আয়ন করে একই সাথে। এখানে সোডিয়াম যে ঠিক আছে মানে ওয়াটার তো করছেই, তারপরে অ্যাকচুয়ালি এর আগে স্লাইডে চলে যাই। এরপর অ্যাকচুয়ালি সোডিয়াম আয়ন অ্যান্ড পটাশিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন হচ্ছে, ব্যাস। আর লাস্ট পার্ট যেটা বলা হয় কালেক্টিং টিউবুল, বলা হয়েছে যে সংগ্রাহী নালিকা কী করে
এই যে দুটো থেকে যে ফিল্ট্রেশন হলো, এখানে মোটামুটি পরিস্রাবণ হলো এই ম্যালপিজিয়ানে, আর বৃক্কনালিকার বাদ বাকি তিনটেতে যে এই কাজ হলো, তিনটেতে যেগুলো ওই মোটামুটি হলো রিঅ্যাবজর্পশন হলো, এই তিনটেতেই রিঅ্যাবজর্পশন হয়, এটা ভালো করে জানতে হবে। তার মানে রিঅ্যাবজর্পশন হয় কোথায়? রিঅ্যাবজর্পশন হয় বৃক্কনালিকায়। আর ফিল্ট্রেশন হয় কোথায়? ফিল্ট্রেশন হয় হচ্ছে ম্যালপিজিয়ান কার্পাসলে। ম্যালপিজিয়ান কার্পাসলের দুটো পার্ট, এইগুলো যাবতীয় যা হলো সেইগুলো সব কিছু চলে এসে জয়েন হবে কোথায়? সব কিছু জয়েন হবে যথাক্রমে ইয়েতে বলা হয় সংগ্রাহী নালিকায়, চলে আসছে এই সংগ্রাহী নালিকায়, এই চলে এলো সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা কি হচ্ছে সেগুলো মোটামুটি সংগ্রাহী নালিকা মোটামুটি এগুলো এই সংগ্রাহী নালিকা থেকে চলে আসছে কোথায়? চলে আসছে যে ঠিক গোবিনীতে। সংগ্রাহী নালিকা থেকে এটা মোটামুটি চলে আসছে গোবিনীতে। এখন এই যে আমরা এটা এখানে ম্যালপিজিয়ান কর্পাসল বামান ক্যাপসুলকে দেখানোর চেষ্টা করছি, এই যে রেনাল টি কর্পাসল, এই যে এর এটার যে ঠিক আছে টোটালটাই হলো এই যে কোষগুলো, এই যে টোটালটাই এটা হলো গ্লোমেরুলাস, এটা হলো বামান ক্যাপসুলের বাইরের স্তর ভিতরের স্তর, বাইরের স্তর প্যারাইটাল স্তর, ভিতরের স্তরকে বলা হয় যে যে ঠিক আছে ভিসারাল স্তর। এখান থেকে নালিকা বেরোচ্ছে, নালিকাগুলো বেরোচ্ছে, যেটা ওই অ্যাফারেন্ট আর্টিকেল, এটা ইফারেন্ট আর্টিকেল, ঠিক আছে, অন্তর্মুখী ভিতরে ঢুকছে, এটা বহির্মুখী। এটাকে যদি আমরা অন্তর্মুখী বলি, এটাকে আমরা বলছি বহির্মুখী, ঠিক আছে। এবার এখানে জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস বলে একটা যন্ত্র আছে, যে এই জায়গাটা এই প্রক্সিমাল যাকে বলা হয় ডিসিটি কনভলিউটেড পিসিটি, এটা পিসিটি একে বলা হয় পিসিটি, যেটা বলছিলাম পরাসংবর্ত নালিকা, যেখানে অ্যাকচুয়ালি ওই অ্যামোনিয়াগুলো হয়, সরি অ্যামাইনো অ্যাসিড, জল, গ্লুকোজ এগুলো হয়ে থাকে পিসিটিতে। এটা কিন্তু খুব বারবার দেয়, ঠিক আছে। পিসিটিতে বলা হয় যে পিসিটিতে কী কী অ্যাবজর্ব মানে রিঅ্যাবজর্পশন হয়, এই টোটাল রিঅ্যাবজর্পশনের পার্ট হচ্ছে তিনটে। আর এটা এটা টোটালতে আমাদের যে ঠিক ফিল্ট্রেশনের পার্ট, এই টোটাল পার্টটাই হলো ফিল্ট্রেশনের পার্ট। এইগুলো কিন্তু আমি বারবার এরমভাবে ওই জন্যই পড়াচ্ছি, যাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই। রিঅ্যাবজর্পশনের পার্ট পিসিটিতে কী কী হয়ে থাকে? পিসিটিতে হয় মোটামুটি তাহলে গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ হয়, অ্যামাইনো অ্যাসিড হয়, রিঅ্যাবজর্পশন হয়, এবং ওয়াটার। ওকে, আর চলে আসছি হেনি লুপ। হেনি লুপে কী কী হয়? হেনি লুপে হয়ে থাকে ওয়াটার অ্যান্ড সোডিয়াম আয়ন, যা অবশিষ্ট থাকছে সেটা হয়ে যাচ্ছে কোথায়? ডিসিটিতে। ডিসিটিতে কি হয়? ওয়াটার, সোডিয়াম আয়ন অ্যান্ড পটাশিয়াম আয়ন, এগুলো সবকটা কি হচ্ছে? রিঅ্যাবজর্পশন হচ্ছে, হয়ে গেল। আর ওই ফিল্ট্রেশন হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশনে কাজ করে, যে ঠিক আছে। গ্লোমেরুলাসটা অ্যাকচুয়ালি এটা টোটালটি আল্ট্রা ফিল্ট্রেশনে কাজ করে থাকে, আল্ট্রা ফিল্ট্রেশন। গ্লোমেরুলাস আল্ট্রা ফিল্ট্রেশন করে, আর টোটাল সিস্টেমটা এই ম্যালপিজিয়ান কার্পাসল টোটাল সিস্টেমটা করে থাকে কি? ফিল্ট্রেশন করে। ওকে, আল্ট্রা ফিল্ট্রেশন যদি বলে কি, সেটা কিন্তু করে থাকে যে ঠিক বলা হয় গ্লোমেরুলাস। আর বার্মান ক্যাপসুলে গহ্বরে ওই আল্ট্রা ফিল্ট্রেশন করে বার্মান ক্যাপসুলে গহ্বরে প্রেরণ করে, সেখান থেকে এদিক ওদিক বেরিয়ে মোটামুটি চলে আসে সংগ্রাহী নালিকা, এই যেটা আমরা আগে স্লাইডে দেখলাম। এই সংগ্রাহী নালিকা চলে আসছে, সংগ্রাহী নালিকা থেকে যে জিনিসটা চলে আসছে, সংগ্রাহী নালিকা এই এই যে এটা তো যে ঠিক দুটো বৃক্ক, এর অবস্থানগুলো বলে দিলাম। এখান থেকে চলে আসছে গোবিনী, বাম গোবিনী, ডান গোবিনী। গোবিনীর সংখ্যা কিন্তু পেয়ারে, বৃক্ষর সংখ্যা কিন্তু পেয়ারে। আর এদিকে এটাও সিঙ্গেল একটা মূত্রথলি, মূত্রাশয়, এটাকে বলা হয় ইউরেটার, এটাকে বলা হয় গোবিনী। আর মূত্রনালীকে বলা হয় ইউরেথ্রা, এগুলো টার্ম থাকবে, ঠিক আছে। এগুলো ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাওর্টা, এগুলো অ্যাকচুয়ালি অতটা ডিটেলসে মানে এইগুলো সম্পর্কিত ওই ব্যাপারগুলো চলে আসছে, ঠিক আছে। তারপরে স্লাইডের দিকে কী আছে তারপরে দেখছি আমি। তার আগে আমরা এটা পড়ে নেবো, প্ল্যান্টের ব্যাপারটা পড়ে নেবো। মোটামুটি আমরা ওখান থেকে অ্যানিম্যালের ব্যাপারটা ঠিক আছে পড়লাম। এরপরে যেটা চলে আসছে, অ্যানিম্যালের কয়েকটা জিনিস আছে যেগুলো অ্যাবজর্পশন, পুনঃ অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশনের ব্যাপার স্যাপার আছে আর কি। যেমন ওই
ওগুলো অ্যাকচুয়ালি এখানে নেই। যাই হোক, তো মোটামুটি চলে আসে উদ্ভিদের রেচন ক্রিয়া, এক্সক্রিশন ইন দ্য প্ল্যান্টস। প্রাণীরা যেমন রেচন কৌশল অবলম্বন করে, তেমন উদ্ভিদেরা কী করে, অক্সিজেন তো মোটামুটি যে ঠিক রেচনের জন্য সম্পূর্ণভাবে ভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন অক্সিজেন সালোক সংশ্লেষকালে উৎপন্ন বর্জ্যপদার্থ রূপে ভাবা যেতে পারে। আগেই আলোচনা করেছি যে কীভাবে উদ্ভিদরা অক্সিজেন এবং পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়, ঠিক আছে। তো বাষ্পমোচন প্রক্রিয়া অতিরিক্ত জল উদ্ভিদ ত্যাগ করে থাকে এবং সেক্ষেত্রে উদ্ভিদে অনেক মৃত কোষ সমন্বিত হয়ে থাকে। উদ্ভিদরা অন্যান্য বর্জ্য পদার্থ এই মৃত কোষগুলোকে ব্যবহার করে, ঠিক আছে। এবং এই কাজের জন্য এমনকি তারা পাতার মতো অংশকেও মোচন করে থাকে। সেই জন্য পর্ণমোচী উদ্ভিদের ক্ষেত্রে পাতা মোচন করে থাকে। বহু উদ্ভিদ বর্জ্য পদার্থ কোষ গহ্বরে সঞ্চয় করে, তাই বর্জ্য পদার্থগুলো সেই সমস্ত পাতাতে সঞ্চিত থাকতে পারে এবং পরবর্তীকালে ঝরে পড়ে, তার মানে উদ্ভিদ যে ঠিক রেচন পদার্থ ত্যাগ করে। এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলোর মধ্যে রেজিন, গাম রূপে যে ঠিক বিশেষত পুরনো এবং বহু গঠিত জাইলেমের মধ্যে সঞ্চিত থাকে। এবং উদ্ভিদরা কিছু কিছু বর্জ্য পদার্থ চারপাশে মাটিতেও রেচন প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে থাকে। এটাই হলো উদ্ভিদের যে ঠিক রেচন পদ্ধতি। এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা চলে আসছে মোটামুটি আমরা ওই উদ্ভিদের প্রাণীর এটা দেখলাম। যদিও এখানে এই পোর্শনগুলো মানে ডিটেলসে ছিল না, আমি জাস্ট ডিটেলসে ডিসকাশন করে দিলাম, কারণ এখান থেকে কোশ্চেন আসে এবং কোশ্চেন ডাইরেক্টলি দেবে, সুতরাং এগুলো জানতে হবে, ঠিক আছে। যাই হোক, তারপরে এই যেমন আল্ট্রাফিল্ট্রেশন করে, যেমন হচ্ছে যে ঠিক গ্লোমেরুলাস, ম্যালপিজিয়ান কার্পাসলিক ফিল্ট্রেশনে সাহায্য করে, রিঅ্যাবজর্পশনে সাহায্য করছে যে ঠিক রেনাল টিবিউল, সংগ্রাহী নালিকা যেটাকে বলে কালেক্টিং টিবিউল, সব কিছু কালেক্ট করে থাকে, ঠিক আছে। আর ওখান থেকে ওই 108 লিটার মোটামুটি 180 লিটার ফিল্ট্রেশন হয় ওয়াটার, হয়ে 2 লিটার যে ঠিক আছে উৎপন্ন হয়, যে ঠিক আছে রেচন উৎপন্ন হয়ে থাকে, মানে যেটাকে আমরা টয়লেট হিসেবে ব্যবহার করি। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের বিভিন্ন কোশ্চেনগুলো। বলা হচ্ছে যে হাউ ইউরিয়া রিমুভ ফ্রম দ্য বডি, ফ্রম দ্য ব্লাড বাই অ্যান আর্টিফিশিয়াল কিডনি। আর্টিফিশিয়াল কিডনিতে কোন পদ্ধতির মাধ্যমে হয়? বাই অসমোসিস। আর্টিফিশিয়াল কিডনিতে যেটা অ্যাকচুয়ালি হয় সেটা অ্যাকচুয়ালি হিমোডায়ালাইসিস পদ্ধতিতে, HAMEO হিমোডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে কৃত্রিম কিডনিতে, কৃত্রিম বৃক্ষতে। আরবি গ্রুপ ডিতে এসেছিল 30/9/2022, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। তারপরে কোশ্চেন চলে আসছি আমরা সেকেন্ডটা, বলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ইনকারেক্ট রিলেটেড টু এক্সক্রিশন ইন হিউম্যান বিং। তাহলে হিউম্যান বিং সম্পর্কিত কোনটা ভুল? বলা হচ্ছে যে হিউম্যান বিং কিডনি লোকেটেড ইন দ্য যে ঠিক থোরাসিক রিজিয়ন, না থোরাসিক রিজিয়নে কেন হতে যাবে? তো যে ঠিক দেখলে মোটামুটি কোশ্চেন কিন্তু ওখান থেকে চলে এলো। শুধুমাত্র যে ঠিক থোরাসিক অবস্থিত সেটা নয়, যে হিউম্যান বিং লোকেটেড ইন দ্য থোরাসিক রিজিয়ন। এখানে বলা হয় যে কিন্তু টোটাল মানে শুধুমাত্র থোরাসিকে না, 12 বলেছিলাম না, 12 থোরাসিক আপার পোর্শনটা, যদি এটা একটা সিমবিজের মতো কিডনি হয়, এটা অ্যাকচুয়ালি টোটালটা আপারটা হচ্ছে কি যে ঠিক আছে থোরাসিক পোর্শনে। আচ্ছা ধরো, ঠিক আছে, এই যদি এটা কিডনি হয়, আপার পোর্শনগুলো থোরাসিকে আছে আর লোয়ার পোর্শনগুলো আছে লাম্বারে। বলা হয় যে লোয়ার পোর্শনগুলো আছে থার্ড লাম্বারে। ঠিক আছে, সুতরাং এক একটা তো হবেই না। দুইটা কি বলা হচ্ছে, ইউরিন স্টোর ইন দ্য ইউরিনারি ব্লাডার, একদম ঠিক আছে, যেটাকে মূত্রথলি বলা হয়। আর কার্বন ডাইঅক্সাইড রিমুভ ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য লাংস, একদম ঠিক আছে। তার মানে দুইটা ঠিক আছে, মানে ভুল যেটা সেটা হচ্ছে এক একটা, ঠিক আছে। তারপরে এটা এসছে কবে? আরআরবি টেকনিশিয়ান এসছে। তাহলে তোমরা দেখছো যে ওই পোর্শনটা বলা নেই, কিন্তু কোশ্চেন এসছে 26/12/2024 এসছে, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড থ্রিতে। তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য কানেক্ট দ্য ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারকে কানেক্ট করছে কে? টু দ্য কিডনিতে। বলা হয় যে ইউরেটার্স, যাকে বলা হয় গোবিনি। ওই যে আমরা স্ট্রাকচারটা করলাম, যে এরকম যে সিমবিজের মতো একটা স্ট্রাকচার করলাম, যেখানে ওই দুটো পার্ট অ্যাকচুয়ালি কানেক্ট হচ্ছে এরকমভাবে, আর এই যে আরেকটা পার্ট ছিল না, আচ্ছা দুটো পার্ট ছিল এরকম, যাই হোক একটু এটা ছবির মাধ্যমে দেখানো যেত, বাট আমি জাস্ট এঁকে একবার বোঝানোর চেষ্টা করছি যতটা বোঝানো যায়। যাই হোক, এবারে এই যে পার্টটা হচ্ছে,
তো এই যে এখানে যে ওই দুটো তৈরি হলো, যে ওই গোবিনী যেটা এসে কানেক্ট হচ্ছে এই জায়গাটাতে, এখান থেকে তো গোবিনী, এই পোর্শনটাকে আমরা কি বলছিলাম, এই পোর্শনটাকে বলছিলাম না হাইলাম। এই হাইলামের পার্ট, এই হাইলাম পার্ট থেকে এখানে যে ঠিক মূত্রাশয় এসে জমা হচ্ছে, ঠিক আছে। তো এই দুটোকে বলা হয় গোবিনী। এটা অ্যাকচুয়ালি বলা হয় গোবিনী, এটা কালেক্ট করে থাকে এই সংগ্রাহী নালিকা থেকে। মূত্র তৈরি হওয়ার সংগ্রাহী নালিকা থেকে চলে আসে গোবিনী হয়ে মূত্রাশয়, বলা ইউরিনারি ব্লাডারে চলে আসে। আর আমি গ্রুপ ডিতে এসেছিলো 2022-এ, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে আসছি। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং, 4 নম্বর তো অ্যাকচুয়ালি 3 নম্বর, 4 নম্বর হবে। বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি ম্যাচড রিলেটেড টু দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান। তো ইউরেথ্রা একটা পেয়ার না, ইউরেথ্রা মানে মূত্র নালী, কখনো একটা পেয়ারে নয়, ঠিক আছে। ইউরিনারি ব্লাডার যেটাকে বলা হয়, ইউরিনারি ব্লাডার আনপেয়ার আছে, ঠিক আছে। মূত্রাশয় অ্যাকচুয়ালি কোশ্চেন, ইউরেটার একটা পেয়ার মানে গোবিনী, আর এটাকে বলা হয় কিডনি। বৃক্ক তো ডাবল আছে জানি। বৃক্ক অবস্থান করছে কোথায়, আপার লোয়ারটা 12th, যে ঠিক আছে, থোরাসিক। আর থার্ড লাম্বার, আরবি টেকনিশিয়ান 2023, 22, 2024 এসেছে, যাই হোক 23, 12, 2024। তারপরে চলে আসে 5-এর দাগ। এটা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ নট সিলেক্টিভলি রিঅ্যাবজর্বড ইন দ্য ইউরিন অ্যালং উইথ দ্য টিবিউলস। সংগ্রাহী নালিকা কোনটা বলতে হবে যে পুনঃশোষিত হয় না, ঠিক আছে। এখানে গ্লুকোজ শোষিত হয়, অ্যামাইনো অ্যাসিড হয়, সল্ট হয়, ইউরিয়া হয় না। কারণ আমরা যে একটু আগে বললাম পিসিটিতে কী হয়ে থাকে, পিসিটিতে যেটা হয় গ্লুকোজ হয়, অ্যামাইনো অ্যাসিড হয় এবং জল হয়, ওকে। হেনিল লুপ যাকে বলে HL, হেনিল লুপে কী হয়, Na+ হয় অ্যান্ড কী হয়, ওয়াটার হয়। আর কি ডিসিটিতে কী হয়, ডিসিটিতে হয় Na+ হয়, K+ হয় অ্যান্ড ওয়াটার হয়। তার মানে কী দেখছি যে ঠিক ইউরিয়া কিন্তু পুনঃশোষিত হয় না, রিঅ্যাবজর্পশন হয় না, ঠিক আছে। টোটালটা কোথায় হয়ে থাকে, বৃক্কীয় নালিকাতে রিঅ্যাবজর্পশন হয়, একটু আগে আমি বললাম বৃক্কীয় নালিকাতে রিঅ্যাবজর্পশন হয়, ওকে। যাই হোক, তারপরে স্লাইডে, পরে কোশ্চেন চলে যাই। পরের স্লাইডে বলা হচ্ছে যে 6 নম্বর, দ্য টার্ম দ্যাট রেফার টু দ্য ডেন্সলি প্যাকড কিডনি ফিল্ট্রেশন ইউনিটটাকে কী বলা হয়, ঘনভাবে সংরক্ষিত কিডনি পরিশোধন ইউনিটকে কী বলা হয়, নেফ্রন বলা হয়। নেফ্রনে কটা পার্ট, এক্ষুনি বললাম, নেফ্রনে 2টো পার্ট, মালপিজিয়ান কার্পাসল আর রেনাল টিবিউল, বৃক্কীয় নালিকা। এ 4টে পার্ট, এ 2টো পার্ট, হয়ে গেল। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসেছিলো 2024-এ। আশা করি এরকম লেভেলের পড়ানোর পর তোমাদের কোনো কোশ্চেন আর মানে সলভ করতে সমস্যা হবে না। যাই হোক, তারপরে চলে 7 নম্বর কোশ্চেন, বলা দ্য মেথড অফ দ্য রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট বলা ইউজিং আর্টিফিশিয়াল কিডনি, দ্যাট ইজ দ্য কৃত্রিম কিডনি ব্যবহার করে নাইট্রোজেনযুক্ত বর্জ্যকে অপসারণ করার পদ্ধতিকে কী বলা হয়, হিমোডায়ালিসিস, যেটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসছে, ঠিক আছে। আরবি গ্রুপ ডিতে এসেছিলো 2022-এ, আবার আসবে কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসছে 8-এরটা, বলা হচ্ছে 8-এরটা যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কাপ শেপড, ওই যে বলেছিলাম কাপ শেপড অফ দ্য নেফ্রন, দ্যাট ইজ দ্য হিউজ ক্যাপিলারি ক্লাস্টার টু দ্য কিডনি অ্যাসোসিয়েটেড। কিডনির মানে কাপের মতো অংশ যেটা প্রতিটা ক্যাপিলারি ক্লাস্টারের সাথে যুক্ত, তাকে বলে বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুলটাই তো কাপ লাইক বলেছিলাম না, কাপ লাইক স্ট্রাকচার। বাউম্যান ক্যাপসুল কার পার্ট, ম্যালপিজিয়ান কার্পাসেলের পার্ট, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান কর্পাসেল পার্ট। আর আরআরবি এলপিতে এসছে 28/11/2024-এ, ঠিক আছে। তারপরে চলে আসছে পার্ট, বলা হয় 9-এর দাগেরটা, বলা হয় যে হার্মফুল মেটাবলিক ওয়েস্ট ফ্রম আওয়ার বডি আর রিমুভড বাই দ্য, আমাদের দেহ থেকে ক্ষতিকারক যে বর্জ্য পদার্থগুলো বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে বেরোয় তাকে বলে এক্সক্রিশন, বলা হয় রেচন। আরআরবি এলপিতে এসছে 25/11। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস, যে মেটাবলিক অ্যাক্টিভিটিস দ্যাট জেনারেট দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল হিউম্যান রিমুভড বাই, মানব দেহ থেকে যে বিপাকীয় পদ্ধতিতে বেরোয় তাকে বলে এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে বেরোয়, রেচন তন্ত্র তৈরি করে না। তো আরআরবি এলপি মোটামুটি 28/11/2024 এসেছে। তো মোটামুটি আমি এখান থেকে 10টা কোশ্চেন কমপ্লিট করলাম, তার উপরে লেভেলের কোশ্চেন এবং লেভেলের টেক্সট পড়ালাম। আশা করি এরপর তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন, যাই কোশ্চেন দিক না কেন তোমরা সলভ করতে পারবে, যতই কঠিন কোশ্চেন হোক না কেন তোমরা সলভ করতে পারবে।
আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, জানাও যে এর থেকেও আরও ডেপথ লেভেলে বা আরও ডেপথ মেনটেন করেই কোশ্চেন অ্যানালাইসিস করেই পড়ানো হবে। সমস্ত কিছু এক্সাম পার্সপেক্টিভে পড়ানো হবে, ঠিক আছে? আপাতত ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।